মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের ভোট শেয়ারে 49%। এই 61 বছরের লোকটা যিনি বসে বসে সারাটা জীবন কাটালেন, সেই ব্যক্তি কি জেতার পর ছুটতে পারবে? গোটা বাংলা এবার এনআরসি কে রিজেক্ট করার জন্য ভোট দিচ্ছে, তাই সিএ এর বিরুদ্ধে ভোট দিচ্ছে। পুজো বোঝা যায়, কাশফুল দেখলে সিবিআইডি আসছে দেখলে বোঝা যায় ভোট আসছে। সিপিএম গোটা রাজ্যে বা দুধ ভাতের রোল প্লে করছে। সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত জাজমেন্টকে খারিজ করে দেওয়া একসাথে। ম্যাজিক হচ্ছে দলের প্রতি লয়ালিটি, দলের সঙ্গে থাকা, পাশে থাকা। এবং তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের কাছে কিছু চাইতে হয় না। আপনার যোগ্যতা যদি থাকে আপনি নিজেই জায়গা পাবেন। যারা আজকের দিনে দাঁড়িয়ে নেপোটিজমের কথা বলেন, যারা আজকের দিনে দাঁড়িয়ে কাছের লোকেদের জায়গা পাইয়ে দেওয়ার কথা বলেন, আমি বলছি তৃণমূল কংগ্রেস, আমার তো কোনো বাবা কাকা মামা পিসি মাসি কেউ নেই রাজনীতিতে। তারপরে এই দলটা একটা সাধারণ গলি থেকে একটা ছেলেকে তুলে এনে লোকসভায় ক্যান্ডিডেট করেছে আজকে। এটা কত বৃহৎ ব্যাপার বুঝতে পারছেন? এটা তৃণমূল কংগ্রেস বলেই পসিবল হয়েছে। এই ম্যাজিকটা তৃণমূল কংগ্রেসের ম্যাজিক, এর বাইরে গিয়ে আর কিছু নয়। প্রথমত হচ্ছে তার প্রত্যেকটা জাজমেন্ট, প্রত্যেকটা মন্তব্য যে পলিটিক্যালি মোটিভেটেড ছিল, তিনি রাজনীতিতে আসার পরই সেটা ক্লিয়ার হয়ে গেছে মানুষের কাছে। এটা এলাকার মানুষও বুঝতে পারছেন, তমলুকের মানুষও বুঝতে পারছেন যে একজন বিচারপতি তিনি ক্রমাগত একটা দলের বিরুদ্ধে বলে গেলেন, তারপরে তার প্রধান বিরোধী রাজনৈতিক দলটার মধ্যে সরাসরি যোগদান করলেন। ফলে তার এই বক্তব্যগুলো যে নিউট্রাল ছিল না, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে উনি যে 2 বছর ধরে ক্রমাগত বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন। উনি সিপিএম এর বিরুদ্ধেও কয়েক জায়গায় বলেছেন, উনি কংগ্রেসের রাহুল গান্ধীর সম্পত্তি দেখার কথা বলেছেন, তৃণমূলের তো সব নেতাকে নিয়ে বলেছেন। উনি একটা বিজেপি নেতাকে একদিন অ্যাটাক করেছেন তার কোনো মন্তব্যে, আপনি দেখান আমায় খুঁজে, হাইকোর্টে থাকাকালীন। তো তার মানে তো তিনি প্রথম থেকে বিজেপির পক্ষে, বিজেপির সাথে যোগাযোগে রয়েছেন। আমার তো মতে বলে সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত জাজমেন্টকে খারিজ করে দেওয়া একসাথে। 3 নম্বর কথা হচ্ছে তমলুক হচ্ছে সবচেয়ে শিক্ষিত লোকসভা কেন্দ্র, মানে যে মানুষগুলো। আর পূর্ব মেদিনীপুর জেলা এমন একটা জেলা, আপনি দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবচেয়ে বেশি পাশের আর এই জেলা থেকে থাকে। ফলে পূর্ব মেদিনীপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা। আর তার মধ্যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বড় বড় স্বাধীনতা সংগ্রামী, সবচেয়ে বড় বড় দেশপ্রেমীদের জায়গা যদি হয় সেটা তমলুক। এখানকার মানুষদের বোকা বানানো খুব মুশকিল আছে। এখানকার মানুষদের আপনি দেখলেন যে আপনি বিচারপতি প্রাক্তন, তাই আপনি ভোট পেয়ে যাবেন, মানুষ আপনাকে মাথায় তুলে নাচবে, এই জিনিস কিন্তু এত সহজে হওয়ার নয়। ফলে আমার মতে বলে, আমি তাকে আবারও বলছি, আমি শ্রদ্ধা জানাই, তিনি আমার চেয়ে বয়সে বড়, উনি আমার প্রায় বাবার বয়সী, তো শ্রদ্ধা তো আমার থাকবে। আমি তাকে কোনো কটু মন্তব্য করবো না। কিন্তু উনি যে নিজেকে সাপ বলেছেন, গোখরো বলেছেন, কেউটে বলেছেন, যাই বলে থাকুন না কেন, আমরা শুধু বলছি তমলুকের মানুষের কাছে কার্বলিক অ্যাসিড আছে। তমলুকের মানুষ কার্বলিক অ্যাসিডও ছড়াতে জানে, আবার লঙ্কা পোড়াও জ্বালাতে জানে। ফলে কোনো এই একটা মিঠুন চক্রবর্তী নামে একজন এসেছিলেন, নিজেকে সাপ বলেছিলেন, জল ডোরানো বেলে পোড়ানো এক ছবলেই ছবি, তো বিজেপি ছবি হয়ে গেছে তারপরে। তো ফলে এইসব সাপখোপের সাথে ভালোভাবে লড়াই করতে তমলুক জানে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের ভোটে লড়ছি, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের ভোট শেয়ারে 49%। এবার বাকি 49টাকে 51 করা, সেটা আমাদের কাজ। এই 51 করার মাঝখানে কি ক্যান্ডিডেট ম্যাটার করে, 51 করার মাঝখানে সংগঠন ম্যাটার করে, 51 করার মাঝখানে অনেক রকম স্ট্র্যাটেজি ম্যাটার করে। কিন্তু 49 মমতা ব্যানার্জি, ওই মহিলা যা কাজ করে দিয়েছেন, আমাদের বাকি কারোর কিছু বলার দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, ফ্রি রেশন, স্কুলের মিড ডে মিল, একের পর এক প্রকল্প, রাস্তাঘাট ঝকঝকে রাস্তা, চকচকে আলো, পৌর পরিষেবা, পঞ্চায়েতের পরিষেবা মানুষ পাচ্ছেন। এর বাইরে গিয়ে দাঁড়িয়ে আমরা যেটা মানুষের কাছে গিয়ে বলছি, দেখুন দেবাংশুকে সাধারণ মানুষ, আমি অ্যাজ একজন পলিটিশিয়ান, আমি গত 5 বছরে মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি। একটা সাধারণ মানুষ, সাধারণ একটা বাড়ির ছেলে থেকে সাধারণ মানুষই কিন্তু আমার কাছে এই জায়গাতে নিয়ে এসছে, তাদের জন্যই, তাদের ভালোবাসার জন্য। দল তো এমনি টিকিট দেয়নি, মানুষের ভালোবাসা যদি না থাকতো, মানুষই শেষ কথা বলে। তো মানুষ আমাকে ভালোবেসেছেন কেন? কারণ তারা দেখেছেন ছেলেটা অনেস্ট। আমি আমার রাজনৈতিক জীবনে কালির দাগ লাগতে দিইনি আজ অব্দি, আমি আমার আশেপাশে কোনো কালির দাগ ঘেঁচতে পর্যন্ত দিইনি, এবং আমি একটা অনেস্টির সঙ্গে আমি আমার আদর্শ নিয়ে রাজনীতি করে গিয়েছি। ফলে মানুষ আমার ভালোবাসা দিয়েছেন। কিন্তু মানুষ এটাও জানেন ছেলেটা ছুটতে জানে, দৌড়তে জানে, মানুষ আমাকে দৌড়তে দেখেছেন। কিন্তু আমার উল্টো দিকে যিনি, তিনি তো বসে বসে শুধু লোকের চাকরি খেয়েছেন। আপনি ভাত খান, কেউ পোলাও খান, কেউ মুড়ি খান, কেউ রুটি খান, উনি নুন লেবু দিয়ে চাকরি খেয়েছেন। তো এই যে লোকটা দিনের পর দিন চাকরি খেয়ে গেছেন, বসে বসে, ছুটেননি, দৌড়াননি, ওই হাইকোর্টে বসেছেন, চাকরি খেয়েছেন, এই কাজ করেছেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এরকম একজন লোক যিনি বসে বসে শুধু চাকরি খেয়ে গেছেন, 5টা বছর কাজ করতে গেলে যে এত বড় ছুটতে হবে, ময়না থেকে মহিষাদল, নন্দীগ্রাম থেকে হলদিয়া, নন্দকুমার থেকে তমলুক, সেখান থেকে ময়না, এত বড় এলাকা, দৌড়তে গেলে তো ছুটতে হবে। এই 61 বছরের লোকটা যিনি বসে বসে সারাটা জীবন কাটালেন, সেই ব্যক্তি কি জেতার পর ছুটতে পারবে, নাকি একটা 28-এর যুবক ছুটতে পারবে? এই প্রশ্ন সাধারণ মানুষের কাছে আমরা ছুটে দিচ্ছি। মানুষ আমাদেরকে চিৎকার করে বলছে, দেবাংশু তুমি ছুটতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, এবং তিনি আমাকে বলেছেন তো যা লাগবে আমি তমলুকের জন্য করে দেবো। তমলুক জেতার পর আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উন্নয়ন নিয়ে আসতে পারবো, এবং কেন্দ্রে যারই সরকার আসুক না কেন তাদের থেকেও কাজ ছিনিয়ে আনতে পারবো। অভিজিৎ গাঙ্গুলি যদি বিজেপির টিকিটে যেতেন, আপনি মনে করেন, ধরুন বিজেপি ক্ষমতা এলো কেন্দ্রে,
বাংলায় তো 18টা সাংসদ বিজেপি ছিল, তারা কটা সেন্ট্রাল প্রজেক্ট আনতে পেরেছে কেন্দ্রের থেকে? আপনি আমাকে সোজা কথা আমি মানুষকে জিজ্ঞাসা করছি, যদি আজকে ধরুন কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী এরকম চেয়ারে বসে আছেন, সামনে দুটো চেয়ার রাখা, একটা চেয়ারে বসে আছেন বাংলার বিজেপির এমপি, তিনি বলছেন মোদীজি আপনি ওই টাকাটা বাংলার জন্য দিন, আর সামনে তার ডান দিকে আরেকটা চেয়ারে বসে আছেন উত্তরপ্রদেশের একজন বিজেপির এমপি, মোদীজি কাকে টাকাটা দেবেন? উত্তরপ্রদেশকে দেবেন। বাংলার বসে আছে, তার পাশে বসে আছে গুজরাটের এমপি, দুজনেই টাকা চাইছে, মোদীজি কাকে দেবেন? গুজরাটকে টাকাটা দেবেন, বিহারকে টাকা দেবেন, মধ্যপ্রদেশকে টাকা দেবেন। বাংলা ছাড়া ওই উল্টো দিকের চেয়ারে আর যে বসে থাকবে না কেন টাকা সেই পাবে, বিজেপির এমপি যতই হোক না কেন। কারণ এবং এরা কিন্তু মুখও খুলতে পারবে না, অভিজিৎ গাঙ্গুলি যখন মোদীর সাথে ঝগড়া করতে পারবে মোদীজি কেন দিচ্ছেন না টাকা আমাকে, কারণ তিনি তো দাঁড়ি দলের লোক। কিন্তু আমরা যদি জিতি, কেন্দ্রে যদি বিরোধী সরকারও আসে, বিজেপির সরকারও যদি আসে, আমরা ছিনিয়ে আনতে পারবো, কারণ আমার নরেন্দ্র মোদী আমার প্রভু নয়। আমি চিৎকার করে বলতে পারবো আমি বাংলার টাকা আপনাকে দিতেই হবে, নাহলে বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে পড়বো, আপনাকে বাড়ি থেকে বেরোতে দেবো না। আর লোকসভা এমন চিৎকার করবো কানে তালা লাগবে, ড্রপ নিয়ে আসতে হবে আপনাকে। এইটুকু ক্ষমতা আমাদের রয়েছে, যেটা বিজেপির লোকেরা পারবে না। এগুলো মানুষকে বলছি, মানুষ সমর্থন করছেন। শুয়োপোকা যদি সিএ হয় তাহলে তার প্রজাপতির নাম হচ্ছে এনআরসি। শুয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে, একটা গান ছিল লোপামুদ্রার, ধাদি নানাদিনা ধাদি নানাদিনা ভোরের দরজা হাট, ধাদি নানাদিনা শুনছি নতুন শতাব্দী তার ডাক। এই গানটা একটা লাইন ছিল, শুয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। অর্থাৎ শুয়োপোকা যখন উধাও হয়, যখন শুয়োপোকার কাজ শেষ হয়, সেই শুয়োপোকাই প্রজাপতিতে কনভার্ট হয়। সিএ হচ্ছে এনআরসির পূর্ব ধাপ। সিএতে যদি কেউ ফাঁদে পা দিয়ে দেন, তিনি এনআরসির ফাঁদেও পা দিয়ে দিলেন। সিএতে নাগরিকত্ব দেওয়া কাদেরকে দেওয়া হবে? আপনি আমি কি নাগরিক নই? আপনি আমি ভোট দিলাম কি করে? দেশের সংবিধান বলছে দেশের নাগরিকই ভোট দিতে পারে, তা আমি আপনি ভোট দিচ্ছি মানে নাগরিক। কিন্তু নরেন্দ্র মোদী বলছে না তুমি নাগরিক নও, সিএ এর জন্য নাগরিক হবে। তো সিএ এর জন্য নাগরিক হতে কি লাগবে? আপনাকে সিএতে বলতে হবে আমি না বাংলাদেশ থেকে এসেছি মারধর খেয়ে, আমাকে নাগরিকত্ব দাও। তাহলে সুখে শান্তিতে আমি আপনি দেশের নাগরিক বলে পরিচয় দিচ্ছি, হঠাৎ আপনাকে আমাকে নাগরিকত্ব পাওয়ার জন্য নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে, তবে গিয়ে আপনি নাগরিকত্ব পাবেন। মানে কি? আপনি ইন্ডিয়ার জন্য চিয়ার করেন, আপনি জাতীয় সঙ্গীত শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায় জনগণ মন শুনলে, এটাও আপনার দেশভক্তির প্রমাণ নয়। আপনাকে দেশভক্তির প্রমাণ দেওয়ার জন্য নিজেকে বাংলাদেশি প্রমাণ করে তারপরে দেশের সার্টিফিকেট নিতে হবে। আর যেই আপনি নিজেকে বাংলাদেশি প্রমাণ করলেন, তারপরে এনআরসিতে আপনার নাম যদি বাদ যায়, দ্বিতীয় ধাপে গিয়ে এনআরসির শর্ত বলছে যে যারা ওপার বাংলা তারা বাদ যাবেন, ওপার বাংলা থেকে এসছেন। তার মধ্যে কিন্তু ঘটিও পড়বে, বাঙালও পড়বে, কারণ সার্টিফিকেট যার ম্যাচ হবে না সেই বাদ যাবে। আর আমার আপনার কারোরই দাদুর বার্থ সার্টিফিকেট ছিল না, ফলে সবাই আমরা ফাঁসবো। যেমন আসামে 16 লাখ হিন্দু বাঙালি ফেসেছে, মুসলমানের সংখ্যা কিন্তু কম, ফেসেছে বেশি হিন্দু বাঙালি। কেন? কারণ গরিবরাই ফেসেছে। তখন আসামে কি বলেছে জানেন? এক একজন সরকারি অফিসার বলেছে নাগরিকত্ব তুলিয়ে দেবো, 1.5 লাখ টাকা করে ঘুষ দাও, 3 লাখ টাকা করে ঘুষ দাও। এক একজন এক এক রকম ঘুষ চেয়েছেন। আপনার ফ্যামিলির 4 জন মেম্বার, 2 লাখ টাকা করে যদি ঘুষ দিতে হয়, 4 জনের নাম এনআরসিতে তোলানোর জন্য 8 লাখ টাকা ঘুষ দিতে হবে। আপনি পারবেন দাদা? আমি পারবো না দাদা, সরি। তাই আমি এনআরসির সমর্থন করছি না। আসামে যারা ঘুষ দিতে পেরেছে তাদের নাম উঠেছে, যারা পারেনি তাদের নাম ওঠেনি। ওই সেম ফাঁদে বাংলাকে ফেলতে চায়। এই ঘুষের টাকাগুলো যাবে বিজেপির পার্টি ফান্ডে। তো এনআরসি সিএ লম্বা কানেক্টেড। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। গোটা বাংলা এবার এনআরসিকে রিজেক্ট করার জন্য ভোট দিচ্ছে, তাই সিএ এর বিরুদ্ধে ভোট দিচ্ছে। অমিত শাহ কালকে বলে দিক যে সিএ এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই, এবং আমরা বলে দিচ্ছি এনআরসি হবে না। যেই অমিত শাহ এটা বলে দেবে, আমরা ড্যাং ড্যাং করে সিএ সাপোর্ট করবো। দেবাংশু প্রথম আপনাদের ডেকে বাইট দেবে, আমরা সিএ কে আজ থেকে সমর্থন করছি। শুধু অমিত শাহ এইটুকু বলে দিক এনআরসি হবে না। ইডি সিবিআই তো দেখুন, দুর্গাপুজো আসছে, আপনি কি করে বলছেন? রেডিও চালাবেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুনতে পাবেন মহালয়া। আরেকটা কিভাবে বোঝেন দুর্গাপুজো আসছে? মাঠের ধারে কাশফুল ফুটে আছে। তো ভোট আসছে কি করে বুঝবেন? যখন দেখবেন সিবিআইডি আসছে। পুজো বোঝা যায় কাশফুল দেখলে, সিবিআইডি আসছে দেখলে বোঝা যায় ভোট আসছে। তো ভোট এসছে, সিবিআইডি আসবে, কেজরিওয়াল অ্যারেস্ট হবে, হেমন্ত সোরেন অ্যারেস্ট হবে, আমার নেতাদের ডেকে পাঠানো হবে। কেজরিওয়াল আরো একজন মন্ত্রীকে ডেকে পাঠিয়েছে। ওরা এগুলো করছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি, তুমি যে বাঘ বাজারে ছেড়েছো, আজকে তোমার গায়ে লোহার চাদর আছে বলে তুমি যেন বাঘ আমায় কামড়াতে পারবে না। তুমি বাঘটা ছেড়ে দিয়েছো যে আমার শত্রুদের কামড়ে খাবে, কিন্তু এই লোহার চাদরটা চিরদিন তোমার গায়ে থাকবে না। একদিন তুমি বিরোধী হবে, অন্য কেউ লোহার চাদর পড়বে, সেদিনকে তোমারই কেনা বাঘটা কিন্তু তোমাকে চিবিয়ে খাবে। একদিন তোমাকেও বিরোধী আসনে বসতে হবে। আজকে আমাদের হাতে তো সিআইডি রয়েছে। আপনি বলুন তো, তৃণমূল কংগ্রেসের সরকার সিআইডির অপব্যবহার করে 4টে বিজেপির নেতাকে এমএলএ কে অ্যারেস্ট করেছে। এক্সাম্পল দিন তো। আমরা কিন্তু কাজ করি না, কিন্তু আমি আপনাদের বলছি ওরা যে কাজটা করছে এই ফাঁদে ওদেরকেও একদিন পড়তে হবে। সেটা আজ না হোক কাল, পড়তেই হবে।
লোকের জন্য করেছি তো এতদিন, লোকের জন্য স্লোগান, লোকের জন্য বলতে মানে আমি বলছি অন্যের জন্য প্রচার করেছি, অন্যকে জেতাতে প্রচার করেছি, কিন্তু অন্যকে জেতাতে করলে আমার দলের জন্যই আমি করেছি, স্লোগান লিখেছি নিজের পার্টির জন্য। কিন্তু সত্যি কথা বলতে নিজে যখন দাঁড়িয়েছি না, আমি ভাবতে পারিনি আমি দাঁড়াবো। আমাকে টিকিট ঘোষণা 5 দিন আগে আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আমাকে ইনফর্ম করেন যে আমাকে কন্টেস্ট করতে হবে। তো স্বাভাবিকভাবে আমার সেই প্রস্তুতিও ছিল না, আমি প্রচার করবো বলেই ভেবেছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি বলছি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আলাদা করে কোনো স্লোগান লেখা হয়নি। যা স্লোগান বিধানসভার জন্য তোলা থাক, কারণ বিধানসভা নির্বাচনটা তো ওটা ঘর বাঁচানোর লড়াই। ওটা হচ্ছে মানে দেখবেন প্রতিবেশীতে ঝগড়া হয়, কিন্তু পাড়ায় যখন হনুমান ঢুকে আপনার গাছের কলা খেয়ে নিচ্ছে, কারোর গাছের ডাব পেরে নিচ্ছে, তখন যেই প্রতিবেশীর মধ্যে যতই ঝগড়া থাক, দুই প্রতিবেশী তখন খুন্তি ঝাঁটা নিয়ে সেই হনুমানকে তাড়া করে। তো 21-এর নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেখানে ছিল, যেটা 26-এ হবে বাড়িতে পাড়ায় হনুমান ঢোকার গল্প, আর এখন হচ্ছে দেশ থেকে হনুমান তাড়ানোর গল্প। ঠিক আছে, তো এই দুটো গল্পের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, ফলে আলাদা করে লেখা হয়নি, নিজের জন্য তো লেখাই হয়নি। আচ্ছা বলুন তো, আমি নিজের জন্য নিজে হাত পা নাড়িয়ে স্লোগান দিচ্ছি, কেমন লাগবে দেখতে? ভালো লাগবে দেখতে? না, ভালো লাগে না, যে খুবই ভালো লাগে না। তা আমি এক্সপেক্ট করছি যদি আমার দলের কেউ আমার জন্য লেখেন, আমার দলে তো এখন প্রচুর ক্রিয়েটিভ মানুষও আছেন, আমি তাদেরকে বলবো তারা যদি লেখেন আমি খুব খুশি হব, কিন্তু নিজের জন্য নিজে স্লোগান লিখবো এটা খুব বাজে লাগে দেখতে। আবার 26-এর জন্য দলের জন্য আবার স্লোগান তোলা থাকবে। আর এই কথাটা আমি আপনাদের বলছি, তমলুক আমরা জিতছি, ভালো ব্যবধানে জিতছি। সিপিএম গোটা রাজ্যে বা 3.5%-এর বেশি ভোট পাবে না, রেকর্ড করে রাখুন আমার কথা। সিট কোথা থেকে দাদা? 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা। আপনি হয় 2021-এ একটা বিধানসভা বলুন যেখানে ওটা সেকেন্ড হয়েছে, ফার্স্টও বলছি না, সেকেন্ড হয়েছে, একটা অ্যাসেম্বলি দেখান তো। একটা বিধানসভায় যে সেকেন্ড হয়নি সে লোকসভায় ফার্স্ট হবে, যেখানে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা। সায়ন দাঁড়িয়েছে সিপিএম বিজেপিকে হেল্প করার জন্য। আমি সায়নকে বলবো এবং বামপন্থীদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে আপনাদের পার্টিকে ভোট দিন, আপনারা আপনাদের ভোটটা বিজেপিকে দেবেন না, আপনাদের পার্টিটাকে আপনারা বাঁচান। আর কতদিন আপনাদের নেতাদের কথা শুনে বিজেপিকে ভোটটা দেবেন? বাদবাকি সায়ন এসছে দুধ ভাত। ছোটবেলায় দেখবেন কিছু যখন খেলা হতো, মানে কিছু খুব জুনিয়র প্লেয়ার যদি খেলতে চলে আসতো, আমরা বলতাম ওকে নিয়ে, নাহলে খুব কান্নাকাটি করবে, কিন্তু দুধ ভাত, মানে ও খেলায় খুব একটা ম্যাটার করে না। তো সিপিএম গোটা রাজ্যে বা দুধ ভাতের রোল প্লে করছে, আছে, লড়তে হয় আর থাকতে হয়, আছে। আপনারাও একটু ফুটেজ দেন ওদেরকে, কেন দেন আমি জানি না, কারণ ওদের যদি ফুটেজ দিতে হয় তাহলে গোর্খা জনমুক্তি মোর্চার তো একটা এমএলএ, ওদেরকে আরো বেশি দিতে হবে আপনাদের, কিন্তু আপনারা সেটা করেন কি, কেন করেন আমি জানি না। বাট সিপিএম আছে, সিপিএম থাকুক, গণতন্ত্রের জন্য ভালো, অন্তত 8-10%-এর বেশি ভোট পাক অন্তত তমলুকে, এটা আমি মনে প্রাণে চাই।